আমন্ত্রণ আন্তর্জাতিক খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন পূর্ব পশ্চিমে। আপনাদের সাথে আছি আমি মেহেরিন তাজরিন কবির। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, জানাবো বিস্তারিত। ইরানের বিরুদ্ধে নজিরবিহীন পদক্ষেপ নেয়ার হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানের বন্দরগুলোতে মার্কিন নৌবাহিনীর জারি করা অবরোধ অনির্দিষ্টকালের জন্য হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ। এদিকে ইরানে পারমাণবিক হামলা হলে বিশ্বজুড়ে মার্কিন সামরিক ঘাঁটি দখলের হুমকি দিয়েছেন ইরানি বিপ্লবী বাহিনী। রোববার শেষ হচ্ছে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত ৬০ দিনের সমঝোতা স্মারক। পূর্ণমাত্রার যুদ্ধ শুরুর আগে নতুন করে সমঝোতায় পৌঁছানোর চেষ্টা করছে মধ্যস্থতাকারী দেশগুলো। সেই উদ্যোগ আলোর মুখ না দেখলেও নতুন মাত্রা পেয়েছে ইরান ও যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হুমকি। ইরানের বিরুদ্ধে নজিরবিহীন পদক্ষেপ নেয়ার হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার নিউজম্যাক্সে দেয়া এক সাক্ষাৎকারে এমন হুমকি দেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। বলেন, আগামী সপ্তাহে ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক বিচ্ছিন্নতার নজিরবিহীন ইতিহাস গড়তে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এদিকে ইরানের বন্দরগুলোতে মার্কিন নৌবাহিনীর জারি করা অবরোধ অনির্দিষ্টকালের জন্য হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। এ সময় ইরান চাইলেও যুক্তরাষ্ট্রের এই অবরোধ ভাঙতে পারবে না বলেও কটাক্ষ করেন তিনি। সম্প্রতি ইরানে নতুন করে সামরিক অভিযান পরিচালনার বদলে অর্থনৈতিক চাপ বাড়ানোর উপর জোর দেন মার্কিন প্রেসিডেন্ট। ৯ আগস্ট এক্সিওসকে দেয়া সাক্ষাৎকারে ইরানকে কোণঠাসা করতে নৌবন্দরগুলোতে অবরোধ অব্যাহত রাখার ঘোষণা দেন তিনি। মার্কিন প্রতিরক্ষা ও অর্থমন্ত্রীর নতুন হুমকিতে সেই পরিকল্পনা বাস্তবায়নেরই ইঙ্গিত মিলছে। চলমান উত্তেজনার মধ্যে আলোচনায় এসেছে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকি। তেমনটা হলে বিশ্বজুড়ে মার্কিন সামরিক ঘাঁটি দখলের হুঁশিয়ারি দিয়েছেন ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর জেনারেল মোহাম্মদ রেজা নাকতি। মার্কিন সংবাদ মাধ্যম পিবিএসকে দেয়া সাক্ষাৎকারে এমন হুমকি দেন তিনি। বলেন, দীর্ঘস্থায়ী যুদ্ধের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে লড়াইয়ের অভিজ্ঞতা অর্জন করছে ইরান। ইরানে ক্ষেপণাস্ত্র সক্ষমতা নিয়ে নাকদির দাবি, প্রতিদিন আগের চেয়ে বেশি ক্ষেপণাস্ত্র তৈরি করছে ইরান। যুদ্ধ দীর্ঘ হলেও ক্ষেপণাস্ত্র সরবরাহে ঘাটতি হবে না বলে দাবি করেন তিনি। তাহমিদ আবরার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। হরমুজ প্রণালী নিয়ে চলমান উত্তেজনার মধ্যেই সংযুক্ত আরব আমিরাতের দুটি সরকারি ট্যাংকারে হামলা হয়েছে। হামলার জন্য ইরানকে দায়ী করে প্রণালীতে সরকারি ট্যাংকারে হামলার নিন্দা জানিয়েছে আমিরাত। বৃহস্পতিবার সন্ধ্যায় জলপথটি অতিক্রম করার সময় আবুধাবি ন্যাশনাল অয়েল কোম্পানির দুটি জাহাজ হামলার শিকার হয়। আমিরাতের অভিযোগ নিয়ে ইরান তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। এর আগে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল নিয়ে যুক্তরাষ্ট্রের দাবি নাকচ করে বিবৃতি দেয় ইরান। দেশটির সামরিক বাহিনী জানায়, তাদের অনুমতি ছাড়া কোনো জাহাজই প্রণালী পার হতে পারবে না। এর আগে হরমুজ প্রণালী সম্পূর্ণরূপে ইরানের নিয়ন্ত্রণে বলে দাবি করেন ইসলামিক রেভলিউশনারি গার্ডের সহযোগী বাসিজ বাহিনীর প্রধান। অন্যদিকে ভুয়া গোয়েন্দা তথ্যের উপর নির্ভর করে যুক্তরাষ্ট্র বারবার ভুল হিসাব করে আসছে বলে দাবি করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। হরমুজ প্রণালী নিয়ে যুক্তরাষ্ট্র এবার আরও বড় ভুল করেছে বলে মন্তব্য করেন তিনি। সম্প্রতি দফায় দফায় হরমুজের নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের হাতে বলে দাবি করে আসছেন মার্কিন প্রেসিডেন্ট। ইরানের সঙ্গে চলমান সংঘাতের মধ্যে মধ্যপ্রাচ্যের জলসীমায় পাঠানো হচ্ছে নতুন বিমানবাহী রণতরী ইউএসএস জর্জ ওয়াশিংটন। বর্তমানে প্রশান্ত মহাসাগর ও ভারত মহাসাগরকে সংযোগকারী মালাক্কা প্রণালীতে রয়েছে রণতরীটি। বৃহস্পতিবার মার্কিন সেনাবাহিনীর সদর দপ্তর জানিয়েছে, ইউএসএস ওয়াশিংটনের সফর সঙ্গী হিসেবে সঙ্গে একটি ক্রুজার এবং একটি ডেস্ট্রয়ার যুদ্ধজাহাজও এর আগে মধ্যপ্রাচ্যে আরও সেনা পাঠানোর ঘোষণা দেয় ট্রাম্প প্রশাসন। যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপকে বিকল্প প্রস্তুতি বলে মন্তব্য করেছেন বিশ্লেষকরা। বর্তমান পরিস্থিতিতে ইরানের সরাসরি সামরিক অভিযান চালিয়ে যুক্তরাষ্ট্রের জয় পাওয়ার সম্ভাবনা নেই বলে মত যুক্তরাজ্যের রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউটের গবেষক মাইকেল স্টিফেন্সের। ইরান যুক্তরাষ্ট্র সংঘাতের বর্তমান অচল অবস্থা দুই পক্ষের জন্যই কঠিন হয়ে উঠেছে বলেও মন্তব্য করেন তিনি। তার মতে, এই মুহূর্তে কোনো পক্ষই জিতছে না, বরং
পরিস্থিতি পুরোপুরি অচল হয়ে আছে। ইরান যুদ্ধের উত্তেজনার মধ্যে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি যখন আরও জোরদার হচ্ছে, তখন নতুন করে আলোচনায় এসেছে মার্কিন বিমানবাহী রণতরীর ভেতরের পরিস্থিতি। দীর্ঘ সময় সমুদ্রে থাকা নাবিকদের বিভিন্ন সমস্যা, দীর্ঘমেয়াদী সামরিক অভিযানে যুক্তরাষ্ট্রের প্রস্তুতি ও সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলছে বলে মনে করছেন বিশ্লেষকরা। তবে এমন সব অভিযোগ অস্বীকার করেছে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী এবং দেশটির নৌবাহিনী। ইরান যুদ্ধের প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন এখন নতুন বিতর্কের কেন্দ্রে। 2025 সালের নভেম্বর থেকে সমুদ্রে থাকা এই রণতরীর প্রায় 5,000 সদস্য দীর্ঘ 250 দিনের বেশি সময় ধরে বাড়ি থেকে দূরে রয়েছেন। সাম্প্রতিক প্রতিবেদনে খাবার, পানি, রক্ষণাবেক্ষণ ও মানসিক স্বাস্থ্যের সংকটের অভিযোগ উঠেছে। সামরিক সংবাদ মাধ্যম নেভি টাইমস ও স্টার্স অ্যান্ড স্ট্রাইপস জানিয়েছে, দীর্ঘ মোতায়েনের কারণে জাহাজে থাকা কিছু সদস্যের মানসিক চাপ বেড়েছে। কয়েকজন নাবিক আত্মহত্যার চেষ্টা করেছেন বলে পরিবারের সদস্যরা অভিযোগ করেছেন। একই সাথে অভিযোগ উঠেছে তাজা খাবারের সংকট, লন্ড্রি ব্যবস্থা অচল থাকা, নষ্ট টয়লেট, গরম পানির সমস্যা এবং স্বাস্থ্য সামগ্রীর ঘাটতি। এসব প্রতিবেদনকে সম্পূর্ণ ভুলভাবে উপস্থাপন করা হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। অন্যদিকে নৌবাহিনীও দাবি করেছে জাহাজে আত্মহত্যার ঘটনা বেড়েছে এমন কোনো তথ্য তারা পায়নি। ডেমোক্র্যাট আইন প্রণেতারা এই পরিস্থিতি নিয়ে তদন্তের দাবি তুলেছেন। জাহাজে হওয়া এমন ঘটনা শুধু একটি সমস্যা নয়, বরং দীর্ঘমেয়াদী সামরিক অভিযান চালিয়ে যাওয়ার সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলছে বলে মত তাদের। We still, almost 6 months into this thing. এই বিষয়টি শুরু হওয়ার প্রায় 6 মাস পরও আমরা এখনো জানি না মিশন কখন শেষ হবে। অথচ বারবার বলা হচ্ছে আমরা জয়ী হয়েছি। যদি আমরা জয়ী হয়ে থাকি তাহলে সবাইকে দেশে ফিরিয়ে আনুন। যারা ঝুঁকির মধ্যে রয়েছেন তাদের স্পষ্ট তথ্য দিন। Well, if we've won, bring everybody home. এদিকে মার্কিন নৌবাহিনী আরও বলছে, যুদ্ধ পরিস্থিতির কারণে সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন ঘটেছে। তবে জরুরি সামগ্রী পৌঁছে দেওয়াকে অগ্রাধিকার দেয়া হচ্ছে বলেও জানানো হয়েছে। বিশ্লেষকদের মতে আব্রাহাম লিঙ্কনের ঘটনা দেখিয়েছে, আধুনিক যুদ্ধে শুধু অস্ত্র ও প্রযুক্তি নয়, দীর্ঘ সময় যুদ্ধক্ষেত্রে থাকা সেনাদের শারীরিক ও মানসিক সুস্থতাও বড় চ্যালেঞ্জ। তাহমিদ আবরার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। অধিকৃত পশ্চিম তীরে উল্লেখযোগ্যভাবে বাড়ছে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের সহিংসতা। সম্প্রতি তাদের দেয়া অবরোধের পর বেশ কয়েকটি ফিলিস্তিনি পরিবারকে নিজেদের বাড়ি ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, পশ্চিম তীরের কুসরা এলাকায় গত রোববার থেকে 3টি বাড়ি ঘিরে রেখেছিলেন ইসরায়েলি বসতি স্থাপনকারীরা। এ সময় বাড়িগুলোর বিদ্যুৎ ও পানির সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হয়। কুসরার মেয়র জানান, পুরো গ্রামকে বন্ধ সামরিক এলাকা ঘোষণা করে ফিলিস্তিনিদের বাড়ি ছাড়তে বলা হয়েছে। এমনকি তাদের কয়েকটি বাড়ি ব্যারাক হিসেবেও ব্যবহার করছে ইসরায়েলি বাহিনী। তবে ইসরায়েলি বাহিনী বলছে, স্থানীয় বাসিন্দাদের সুরক্ষার জন্যই এই পদক্ষেপ। আন্তর্জাতিক আইনের অধীনে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি বসতিগুলোকে অবৈধ হিসেবে বিবেচনা করা হয়। নতুন করে যুদ্ধে ফেরার সর্বোচ্চ ঝুঁকিতে রয়েছে ইয়েমেন, এমন সতর্কবার্তা দিয়েছে জাতিসংঘ। শুক্রবার জাতিসংঘের সাধারণ পরিষদে এমন আশঙ্কার কথা জানান ইয়েমেন বিষয়ক বিশেষ দূত হান্স গ্রুন্ডবার্গ। এ সময় ইয়েমেনের সাম্প্রতিক সামরিক তৎপরতা বৃদ্ধিতে বেসামরিক নাগরিক হতাহত নিয়ে উদ্বেগ জানান তিনি। বর্তমানে মারিব, হাজরামাউত, আল মাখা সহ বেশ কয়েকটি অঞ্চলে সরকারি বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা। এমন পরিস্থিতিতে ইয়েমেনে যে কোনো সময়ের তুলনায় নতুন করে সর্বাত্মক যুদ্ধে জড়িয়ে পড়া সর্বোচ্চ ঝুঁকিতে রয়েছে বলে সাধারণ পরিষদকে জানান হান্স। এছাড়াও অবিলম্বে উত্তেজনা কমানো এবং একটি শক্তিশালী ও টেকসই যুদ্ধবিরতির লক্ষ্যে কাজ করার আহ্বান জানান তিনি। 2014 সালে হুতিরা রাজধানী সানা দখল করার পর থেকেই সংঘাতে জর্জরিত ইয়েমেন। হুতিদের বিরুদ্ধে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের হস্তক্ষেপে দীর্ঘস্থায়ী যুদ্ধে রূপ নেয় সংঘাত। 2022 সালে যুদ্ধবিরতি কার্যকর হলেও ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর নতুন করে সংঘাতে জড়িয়েছে হুতিরা।
তালেবান সরকারের কঠোর বিধি নিষেধে আফগান নারীদের জনজীবনে অংশগ্রহণ আরও কমেছে। জাতিসংঘের নারী বিষয়ক সংস্থা ইউএন উইমেনের তথ্য বলছে, অর্ধেকের বেশি নারী মাসে সর্বোচ্চ 1 বা 2 বার বাড়ির বাইরে বের হন। বুধবার সংস্থাটির প্রকাশিত জরিপে বলা হয়, প্রায় 75% নারী পুরুষ অভিভাবক ছাড়া বাইরে বের হলে নিজেদের অনিরাপদ মনে করেন। একই সাথে 10 জনের মধ্যে 7 জন নারী নিজেদের মানসিক স্বাস্থ্য নিয়ে নেতিবাচক অবস্থার কথা জানিয়েছেন। এছাড়া কর্মক্ষেত্রেও নারীদের অংশগ্রহণ মাত্র 7%, যেখানে পুরুষের হার 84%। ইউএন উইমেনের দাবি, 2021 সালে ক্ষমতা দখলের পর নারীদের লক্ষ্য করে শতাধিক ডিক্রি জারি করেছে তালেবান। আফগানিস্তান এখন বিশ্বের একমাত্র দেশ যেখানে নারীদের মাধ্যমিক ও বিশ্ববিদ্যালয় শিক্ষা নিষিদ্ধ। ইউনেস্কোর তথ্য মতে 2021 সালের পর প্রায় 24 লাখ আফগান মেয়ে মাধ্যমিক শিক্ষা থেকে বঞ্চিত হয়েছে। রেকর্ড ভাঙা তাপপ্রবাহে বিপর্যস্ত ইউরোপ। চলতি মৌসুমে 5ম তাপপ্রবাহ মোকাবেলা করছে মহাদেশটি। যুক্তরাজ্যে বছরের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড হয়েছে বৃহস্পতিবার। ইংল্যান্ডের দক্ষিণাঞ্চলে তাপমাত্রা ছিল 38.1 ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার রাত পর্যন্ত পূর্ব ও দক্ষিণ পূর্ব ইংল্যান্ড জুড়ে জারি থাকবে চরম আবহাওয়ার সতর্কতা। যুক্তরাজ্যের পাশাপাশি তীব্র গরমে নাজেহাল ফ্রান্স, স্পেন, ইতালি সহ ইউরোপের পশ্চিম, দক্ষিণ ও মধ্যাঞ্চল। তাপমাত্রা আরও বাড়ার আশঙ্কায় ঝুঁকিতে রয়েছেন 13,50,00,000-এর বেশি মানুষ। ফ্রান্সে টানা 17 দিন ধরে তীব্র তাপপ্রবাহ রেকর্ড করা হয়েছে, যা সাম্প্রতিক সময়ের মধ্যে দীর্ঘতম। বৃহস্পতিবার প্যারিসের তাপমাত্রা ছিল 38 ডিগ্রি সেলসিয়াস। পরিস্থিতি বিবেচনায় ফ্রান্সের বেশিরভাগ অংশে জারি করা হয়েছে সতর্কতা। তীব্র গরমে ইতালিতে ঝুঁকিতে রয়েছে 2,90,00,000 মানুষ। 37 ডিগ্রি তাপমাত্রার রেকর্ডে স্পেনে দাবানল পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কা করা হচ্ছে। ইউরোপ জুড়ে তীব্র গরম আর দীর্ঘ খরার প্রভাব এখন স্পষ্ট হচ্ছে অর্থনীতিতেও। কমে গেছে রাইন ও দানিউবের পানির স্তর, ব্যাহত হচ্ছে পণ্য পরিবহন। পানির সংকটে উৎপাদন কমাতে হচ্ছে কয়েকটি বিদ্যুৎ কেন্দ্রকে। এর সঙ্গে যোগ হয়েছে ভয়াবহ দাবানল, যার প্রভাব পড়ছে পর্যটন খাতেও। চলতি গ্রীষ্মে ইউরোপের বড় অংশ জুড়ে তাপমাত্রা রেকর্ড ছাড়িয়েছে। চলতি মাসে প্রায় 34 কোটি মানুষ 30 ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রার মুখোমুখি হয়েছেন। কিন্তু সমস্যা শুধু গরমে সীমাবদ্ধ নেই, অর্থনীতিতেও এর সরাসরি প্রভাব পড়েছে। দীর্ঘ তাপে মাটি শুকিয়ে যাচ্ছে, কমছে নদীর পানি। ফলে ইউরোপের বিদ্যুৎ, পরিবহন ও কৃষি ব্যবস্থা হুমকিতে পড়েছে। রাইন ও দানিউবের পানি কমে যাওয়ায় ব্যাহত হচ্ছে পণ্য পরিবহন। অন্যদিকে নদীর পানির উপর নির্ভরশীল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রগুলো উৎপাদন কমাতে বা বন্ধ করতে বাধ্য হচ্ছে, যার প্রভাব এরই মধ্যে দেখা গেছে হাঙ্গেরি, রোমানিয়া থেকে শুরু করে সার্বিয়া ও বুলগেরিয়াতেও। এদিকে দাবানল পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। জুলাই থেকে এখন পর্যন্ত ইউরোপের বিভিন্ন প্রান্তে প্রায় 5,43,000 হেক্টর জমি পুড়েছে। শনাক্ত হয়েছে প্রায় 1,500-এরও বেশি দাবানল, যার কারণে পর্যটন ও কৃষিখাত ব্যাপক ক্ষতির শিকার। অর্থনীতিবিদদের মতে জলবায়ু পরিবর্তনের প্রভাবে 2030 সালের মধ্যে স্পেন, ফ্রান্স ও ইতালির মতো দেশগুলোর অর্থনীতির প্রবৃদ্ধি 5 থেকে 7% পর্যন্ত কমে যেতে পারে। এরই মধ্যে ইউরোজোনের প্রবৃদ্ধি এবছর মাত্র 1% নেমে আসতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। নুসরাত সেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। জাপানে ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যায় অন্তত 4 জনের মৃত্যু হয়েছে। অস্বাভাবিক বৃষ্টিপাতের কারণে তলিয়ে গেছে অনেক এলাকা। এছাড়াও ভূমিধস ও বিদ্যুৎ বিপর্যয়ে ব্যাহত জনজীবন। নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে 4 লাখেরও বেশি মানুষকে। এদিকে বৈরী আবহাওয়ার কারণে টোকিওর অন্যতম প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর নারিতায় আটকা পড়েছে প্রায় 7,000 যাত্রী। রেকর্ড পরিমাণ বৃষ্টিপাতে অচল হয়ে পড়েছে জাপানের রাজধানী টোকিওর নিকটবর্তী শহর চিবা। 24 ঘন্টায় রেকর্ড 360 মিলিমিটার বৃষ্টি হয়েছে সেখানে, যা সাধারণত পুরো আগস্ট মাসে রেকর্ড করা বৃষ্টিপাতের প্রায় সমান। এতে তলিয়ে গেছে অধিকাংশ সড়ক ও রেলপথ। ফলে বিপর্যস্ত হয়ে পড়েছে চিবার পরিবহন ব্যবস্থা।
পরিবহন ব্যবস্থা বিপর্যস্ত হওয়ায় নারিতা বিমানবন্দরে তীব্র ভোগান্তি তৈরি হয়েছে। বিমানবন্দর টার্মিনালে আটকা পড়েন প্রায় 7,000 যাত্রী। ভিডিওতে দেখা গেছে রাতে বিমানবন্দরে কম্বল, পানির বোতল ও শুকনো খাবার সংগ্রহের জন্য শত শত যাত্রী দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছেন। অনেকেই টার্মিনালে মেঝেতে রাত কাটাতে বাধ্য হয়েছেন। শুক্রবার সকালে বেশ কিছু রুটে রেলসেবা স্থগিত থাকলেও টোকিওর সঙ্গে নারিতার সংযোগকারী কয়েকটি ট্রেন চলাচল আবার শুরু হয়েছে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর মধ্যে অন্যতম চিবা সিটিতে তৈরি অস্থায়ী আশ্রয় কেন্দ্রে রাত কাটিয়েছেন শত শত মানুষ। বিদ্যুৎ সরবরাহকারী কোম্পানি টোকিও ইলেকট্রিক পাওয়ার জানিয়েছে, শুক্রবার বেলা 11টা পর্যন্ত বিদ্যুৎহীন অবস্থায় ছিল ওই অঞ্চলের 22,000-এর বেশি পরিবার। ত্রাণ ও উদ্ধার কাজের সহায়তায় সেনা মোতায়েন করা হয়েছে। বৃহস্পতিবার রাতে টোকিওর পূর্বে অবস্থিত চিবা প্রিফেকচারে প্রবল বৃষ্টিপাত শুরু হয়। এতে বন্যা ও ভূমিধসের আশঙ্কায় সর্বোচ্চ মাত্রার সতর্কতা জারি করে জাপানের আবহাওয়া সংস্থা। চিবা ও আশেপাশের এলাকায় 4 লাখের বেশি মানুষকে সরিয়ে নেয়ার নির্দেশ দেওয়া হয়েছে। শুক্রবার থেকে বৃষ্টি কমে আসার পূর্বাভাস থাকলেও বন্যার সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। তাহমিদ আবরার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। প্রথমবারের মতো প্রশান্ত মহাসাগরের বিতর্কিত কুরিল দ্বীপপুঞ্জ সফর করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৃহস্পতিবার দ্বীপপুঞ্জের একেবারে দক্ষিণের দ্বীপ ইতুরুপ সফর করেন পুতিন। রুশ নিয়ন্ত্রণে থাকা এই দ্বীপপুঞ্জের দক্ষিণের 4টি দ্বীপ নিজেদের বলে দাবি করে জাপান। এ কারণে পুতিনের সফরের প্রতিবাদ জানিয়েছে টোকিও। এ সফরকে একেবারেই অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। একই সাথে পুতিনের সফর জাপানের জনগণের অনুভূতিতে আঘাত করেছে বলেও মন্তব্য করেছেন তাকাইচি। রুশ ইসরায়েল রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, পুতিন সেখানে আঞ্চলিক গভর্নরের সঙ্গে বৈঠক করেন। পরে একটি মাছ প্রক্রিয়াজাতকরণ কারখানা, হাসপাতাল ও স্কুল পরিদর্শন করেন। পুতিনের সফরের বিরুদ্ধে আনুষ্ঠানিক প্রতিবাদ জানাতে জাপানে নিযুক্ত রুশ রাষ্ট্রদূতকে তলব করেছে জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ দিকে সোভিয়েত ইউনিয়ন দ্বীপগুলো দখল করে নেয়। এরপর থেকেই দ্বীপগুলোর মালিকানা নিয়ে মস্কো ও টোকিওর মধ্যে বিরোধ চলে আসছে। ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় আরজি কর হাসপাতালে চিকিৎসক ধর্ষণ ও হত্যা মামলায় গ্রেপ্তার হয়েছেন সাবেক তৃণমূল নেতা নির্মল ঘোষ। ওই চিকিৎসকের মরদেহ তড়িঘড়ি করে সৎকারের অভিযোগে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার ওড়িশা থেকে গ্রেপ্তার হন নির্মল ঘোষ। তার বিরুদ্ধে করা নতুন মামলায় তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা, অপরাধমূলক ষড়যন্ত্র সহ বিভিন্ন অভিযোগ আনা হয়েছে। 2024 সালের 9 আগস্ট আরজি কর হাসপাতালে ধর্ষণের পর হত্যা করা হয় নারী চিকিৎসককে। এরপর তার মরদেহ পানিহাটি শ্মশানে দ্রুত সৎকার করা হয়। সেই সৎকারের প্রক্রিয়া নিয়ে শুরু থেকেই প্রশ্ন ওঠে। নিহত চিকিৎসকের পরিবারের অভিযোগের ভিত্তিতে নির্মল ঘোষ সহ 3 জনের বিরুদ্ধে নতুন করে এফআইআর করে পুলিশ। পরিবারের অভিযোগ, তাদের শেষবারের মতো দেখতে না দিয়েই তড়িঘড়ি করে মরদেহ সৎকারের উদ্যোগ নেন নির্মল এবং তৃণমূলের আরও 2 নেতা। পরিবারের আপত্তি ও দ্বিতীয়বার ময়না তদন্তের দাবির উপেক্ষা করে ভিআইপি মর্যাদায় দ্রুত দাহ করা হয়েছিল মরদেহ। এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।